ভালোবাসা সত্যি খুব সুন্দর, তাই না? আসলে তোমাদেরকে একটা গল্প শোনাই। হ্যালো ফ্রেন্ডস, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আমি আরমান ইসলাম মাহিম তোমাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। চলো বেশি কথা না বেরিয়ে ভিডিওটা শুরু করা যাক। গল্পটা যেমন আমরা সেইভাবেই বর্ণনা দিব। সময়টা তখন ছিল শীতকাল, মোটামুটি শীত পড়বে এরকম একটা সময় ছিল তখন। এরকম একটা শীতের সন্ধ্যায় আমি তাকে দেখি। আসলে সে আমাদের গ্রামের ছিল না, সে আমাদের এখানে বেড়াতে এসেছিল। তাকে আমি প্রথমবার দেখেছিলাম ব্যাডমিন্টন মাঠে। সে ছিল শহরের একটা স্মার্ট মেয়ে, আর আমি হচ্ছে একটা গ্রামের খ্যাত ছেলে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি ছদ্মনাম ব্যবহার করব। ও ছিল আমার বেস্ট ফ্রেন্ডের চাচাতো বোন। ওর নাম ছিল নীলা। ও পড়তো 10ম শ্রেণীতে। আসলে ও এসেছিল ঢাকা থেকে। ও ঢাকা থেকে আসলে ওর ভাবসাব একদম আলাদা ছিল। সোজা সাপটা একটা মেয়ে এবং খুবই সুন্দর। তার আচরণ দেখে আমি ওর উপরে মুগ্ধ হয়ে গিয়েছিলাম, কিন্তু সেদিন তাকে বলতে পারিনি। যেহেতু আমার বেস্ট ফ্রেন্ডের চাচাতো বোন ছিল, সেহেতু আমার বেস্ট ফ্রেন্ডের বাসায় রেগুলারে যাওয়া পড়তো। ও ছিল খুবই চুপচাপ এবং শান্ত প্রকৃতির মেয়ে, আর আমি ওই দিকে উল্টো ছিলাম। আমি ছিলাম চঞ্চল, উদ্ঘাট প্রকৃতির মানুষ। তখন আমার ভিতরে একটা জেদ কাজ করে যে ভাই ওকে আমার পেতেই হবে, আমার ওকে লাগবে মানে লাগবে। এরকম একটা জেদ নিয়ে আমি আমার বেস্ট ফ্রেন্ডের কাছে যাই। আমার বেস্ট ফ্রেন্ড বলে যে ও রিলেশন করবে না। আমার বেস্ট ফ্রেন্ডও নাকি 3বার প্রপোজাল দিছে, কিন্তু প্রতিবারই ও বলে যে ও কারোর সাথে রিলেশন করবে না। তারপর আমি ওর সাথে কথা বলি, কিন্তু ও প্রথম কথা বলতে চাইতো না। তো আমিও ছিলাম নাছরবান্দা, আমি তোর পিছু ছাড়বো না। অতঃপর সবশেষে আমি ওকে ফ্রেন্ড হয়ে প্রপোজাল দিই। ও সেটা অ্যাকসেপ্ট করে নেয়। ওর কোনো নিজস্ব ফোন ছিল না, ওর আম্মুর ফোন ইউজ করতো। সেই কারণে তার কোনো ফেসবুক আইডিও ছিল না। আমরা শুধু নাম্বার আদান প্রদান করি এবং হোয়াটসঅ্যাপে কথা হতো। ও 20 দিন আমাদের গ্রামে ছিল। এই 20 দিন আমার জন্য খুবই স্মৃতিময় একটা সময় ছিল। এই সময়গুলো সবসময় আমি আমার স্মৃতির কারাগারে বন্দি রাখবো। যেমন শীতের সকালে একসাথে হাঁটা, শীতের সন্ধ্যায় একসাথে ভাপা পিঠে খাওয়া এবং একসাথে ব্যাডমিন্টন খেলা। দেখতে দেখতে 20 দিন কোন দিক দিয়ে হাওয়ায় যে আসলে বুঝতে পারিনি। সেই দিনটা চলে আসে যে দিনটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তার যাওয়ার সময় ভিতরে অনেক কষ্ট হইতেছিল, কিন্তু হাসি মুখে সেটা মেনে নিয়েছিলাম। শেষবারের জন্য তাকে দেখে কান্না চলে আসে। তারপর সে ঢাকা ব্যাক করে। ঢাকা ব্যাক করার পর আমাদের ফোনে কথা হতো। তারপর দেখতে দেখতে সামনে তার এসএসসি এক্সাম চলে আসে এবং আমারও এইচএসসি এক্সাম চলে আসে। এরকম একটা পরিস্থিতিতে আমি আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারিনি। আমি আমার ভালোবাসার কথা তাকে প্রকাশ করে দিই, কিন্তু বিষয়টা যে সিরিয়াসলি নেয় না। সে আমাকে বলে, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে আমার সাথে এখন দেখা করতে ঢাকা আসবে। তো আমিও পাগলের মতো ছুটে চলে যাই নিজের ভালোবাসা প্রকাশ করতে। ঢাকা আবার আমার মামার বাড়ি ছিল, তো সেখানে আমি 3 থেকে 4 দিন থাকি। তারপর তার বাসার লোকেশন বের করে তার বাসায় যাই। যাওয়ার পর ওর সাথে মিট করার পর ও বলে, আমি তো মজা করছিলাম, তুমি তো সিরিয়াসলি চলে আসছো। তখন ও বলে, আসলে আমার কোনো রিলেশন করার ইচ্ছেই নেই। তখন আমি তাকে একটাই কথা বলেছিলাম, ইচ্ছে নেই, ইচ্ছে হয়ে যাবে, শুধু একবার সুযোগ দাও আমায়। ও কিছুতে রাজি হইতেছিল না। তো আমি বলছি যে আমি বাঁচবো না, আমি মারা যাব। তো আমার এসব পাগলামি দেখেও শেষমেশ রাজি হয়। তো আমি ঢাকা থেকে চলে আসি। তো আমাদের ফোনে কথা হতো। তো দেখতে দেখতে আমাদের এসএসসি এক্সাম চলে আসছে, আর ওর এসএসসি, ওর এক্সাম শুরু হয়ে যায়। ওর এক্সাম শেষ হলে আমাদের এক্সাম শুরু। এরকম একটা সময় আমাদের পুরোপুরিভাবে কন্ট্যাক্ট অফ হয়ে যায়। আমার পড়ালেখায় কিছুতে মন বসতেছিল না, কিন্তু এটা ভেবে নিজেকে সান্ত্বনা দিতাম যে পড়ালেখা না করলে জীবনে কি করব। আমার তাকেও তো পেতে হবে জীবনে ভালো কিছু করে। 1 মাসের জন্য সে অফলাইন হয়ে যায় এবং পুরাই হাবা, কোথাও ওকে খুঁজে পাওয়া যাইতেছিল না। আর এইদিকে আমার শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে যেতেছিল দিন দিন। তার সাথে কথা না বলে এক মুহূর্ত থাকতে পারি না। খুবই খারাপ লাগতেছিল এবং সত্যি ওকে অনেক ভালোবাসতাম। এর মাঝে এসএসসি এক্সাম শেষ হয়। হঠাৎ আমাকে মেসেজ দিয়ে বলে, তুই সরি এতদিন অফলাইন থাকার জন্য। আসলে আমি আমার পুরো মনোযোগটা আমার পরীক্ষার উপরে দিয়ে দিয়েছিলাম। তারপর আমার এক্সাম শুরু হয়, শেষ হয় এবং তাদের রেজাল্ট দেয় এবং সে প্লাস আনে, আর আমি একটা ভালো গ্রেড করি। এর মাঝে একটা সমস্যা হয়ে যায়। তার ফ্যামিলি তার বিয়ের জন্য পাত্র খোঁজা শুরু করে এবং তার ফ্যামিলি তাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে যায়। আমি মনে করেছিলাম সবকিছু এখানেই শেষ, কিন্তু সে সেটা হতে দেয়নি। সে আমায় বলে, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে আমাকে নিয়ে এখান থেকে চলে যাও। তো আমিও কিছু না ভেবে চলে যাই ওকে নিয়ে। একসাথে শুরু করে দিই নিজেদের সংসার। তখন ভেবেছিলাম নিয়তি হয়তো আমাদেরকে মিলিয়ে দিয়েছে, কিন্তু আসলে বিষয়টা এটা ছিল না। বিষয়টা ছিল পুরোটাই উল্টো। আমাদের সাংসারিক জীবন ছিল 1 বছর। বিয়ের 1 বছর পর জানতে পারি যে তার ক্যান্সার। আমি তখন তাকে ডাক্তার কাছে নিয়ে যাই। ডাক্তার বলেছিল বেশি হলে 6 মাস বাঁচবে। তখন আমি নিজেকে সামলাতে না পেরে অজ্ঞান হয়ে যাই। তারপর আমার জ্ঞান ফিরে আমি তাকে পাগলের মতো খোঁজা শুরু করি। আমি দেখি যে সে আমার সামনে এবং বসে বসে কান্না করতেছে এবং আমাকে জড়িয়ে ধরে বলে যে
আমি তোমাকে ছেড়ে কখনো যাব না। আসলে তখন চোখ দিয়ে অঝরে পানি পড়তেছিল, আর মনে মনে ভাবতেছিলাম এই মিথ্যা প্রতিশ্রুতি না দিলেও হতো। যখন ক্যান্সারের লাস্ট স্টেজ, তখন তার ঘন ঘন শরীর খারাপ হতো। তারপর আমি তাকে হসপিটালে ভর্তি করি। তারপর দেখতে দেখতে সেই দিন চলে আসে যে দিন সে আমাকে ছেড়ে চলে যায়। তখন আমি তার লাশের পাশে দাঁড়িয়ে একটা কথা ভাবতেছিলাম যে ভালোবাসা কি সত্যি এত কষ্ট দেয়? যে নিয়তিকে আমি সবসময় ধন্যবাদ দিতাম, সেই নিয়তির কাছে আমি আজকে অসহায়। যে মানুষটা আমার জন্য সবথেকে বেশি প্রয়োজনীয় ছিল, সেই মানুষটাই আজকে আমাকে ছেড়ে চলে গিয়েছে। শেষ বিদায়ে আমি তাকে কিছু কথা বলেছিলাম যে কিভাবে পারলে এই স্বার্থপর দুনিয়ায় আমাকে একা ছেড়ে যেতে, আমাকেও নিয়ে চলে গেলেও হয়তো ভালো হতো। সে যাওয়ার আগে আমাকে একটা কথা বলে গিয়েছিল, তার জন্য জীবনটা নষ্ট না করে ভালো দেখে একটা মেয়ে যেন বিয়ে করে ফেলি। আমি তো ভালো কোনো মেয়ে চাইনি, আমি তো তাকে চেয়েছিলাম, যেটা আমি পাইনি। পাইনি বললে ভুল হবে, পেয়েও হারিয়ে ফেলছি। এখন আমি তার সারা জীবন স্মৃতিগুলো আগলে ধরে রাখবো এবং স্মৃতিগুলো নিয়ে আমি বাঁচবো। তো দোয়া করি আল্লাহ যেন সবার ভালোবাসা পূর্ণতা দেয়। আজকের জন্য এতটুকুই। লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়েন এবং আল্লাহ হাফেজ। বেঁচে থাকলে ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।